ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। কোরবানি পশুর চামড়ার দাম নিয়ে এবারও অস্থিরতার অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক কাঁচা চামড়া নষ্ট হওয়া কিংবা সরকার নির্ধারিত দামে বেচাকেনা করতে না পারার অভিযোগ করেছেন কেউ কেউ। যদিও বাণিজ্য উপদেষ্টা বলছেন চামড়া নিয়ে অপতথ্য বিস্তার করা হচ্ছে। অনেক ব্যবসায়ীর দাবি যে দামে কাঁচা চামড়া সংগ্রহ করেছেন তারা এলাকা থেকে হাটে এসে তার থেকেও কম দামে বিক্রি করেছেন। এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় চামড়ার মুনাফা কার পকেটে। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব টিপু সুলতান এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। দর্শক, আমরা আলোচনায় যাব। আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায়। আমরা আপনাদের সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে একটি প্রতিবেদন আছে সহকর্মী রেদওয়ানুল হকের, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসবো। সারি সারি চামড়ার স্তূপের এই দৃশ্য রাজধানীর বৃহৎ চামড়া বাজার লালবাগের পোস্তার। তবে সংগ্রহ সন্তোষজনক হলেও মনে শান্তি নেই বিক্রেতাদের। চিরাচরিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল হওয়ার অভিযোগ মাদ্রাসাগুলোর। কওমি মাদ্রাসাগুলো খুব আশায় ছিলাম যে আমরা এই বছর একটা ন্যায্য মূল্য পাবো। প্রথমে না কেনার করে চামড়ার দামটা মানে ঊর্ধ্বগতির থেকে নিচে গতি ফেলাই দিচ্ছে। যখন আমরা দেখছি যে চামড়াগুলো নিতেছে না বা চামড়া আমরা বিক্রি করতে পারতেছি, তখন বাধ্য হয়ে আমরা ওই কম দামে চামড়াগুলো বিক্রি করতে হইতেছে। এইখানে কিছু ওই জুলাই আন্দোলনে পরাজিত শক্তি, এরাই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আমরা মনে করি। যদিও অসহায় এতিমদের কথা মাথায় রেখে নানামুখী পদক্ষেপ নিয়েছিল সরকার। আমরা চামড়া সংরক্ষণ উপযোগী এবং মজুত উপযোগী করেছি। মাত্র 1200 চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেন এই আড়তদার, কিন্তু কিনেছেন 5000। ঈদের দিন হঠাৎ দরপতনের পর সুযোগ বুঝে স্বল্প পুঁজিতে অধিক চামড়া সংগ্রহ করেন তিনি। গরমের কারণে চামড়ার কি নরম হয়ে যেতেছিল। চামড়া কিনলে তো হইব না, লবণ তো দিতে হইব, তো লবণ দেওয়ার মানুষ ছিল না। কেনার টার্গেট তো ছিল 1200-র মতো, তো এখন মনে করেন যে 5000-এর কাছাকাছি হয়ে গেছে। শ্রমিক ও পুঁজি সংকটের কারণে চামড়া কেনার আগ্রহ দেখাননি আড়তদাররা। চাহিদা কম থাকায় দাম কমে যায় এমন দাবি ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তবতার মিল ছিল না বলেও অভিযোগ তাদের। কোনো হিসাব কিতাব নাই, যে যেভাবে পারে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, কমপ্লায়েন্স না মেনে। আর্টিফিশিয়াল লেদার আলটিমেটলি আপনি এই লেদারকে বিট করছে। চায়না গ্লোবালি যে মার্কেটিং, তার এই কারণে এক্সপোর্ট অনেক কমে গিয়েছে। আমাদের নিয়ে একটু আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তগুলো নিতে হতো, আমার মনে হয় ভালো হতো। দাম কমে যাওয়ার পর শ্রমিক সংকট কিভাবে কেটে গেল এমন প্রশ্ন বিক্রেতাদের। আর বিনামূল্যে সরবরাহ করা লবণ ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় কিছু মাদ্রাসা কম দাম পাচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। আমরা যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, সহকর্মী রেদওয়ানুল হকের প্রতিবেদনটি আমরা দেখছিলাম। এবার ফিরছে আলোচনায়। শুরুতে টিপু সুলতান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার প্রতিবেদনে আসলে বিপণন ব্যবস্থাপনার একটি চিত্র আমরা দেখছিলাম, সেখানে আপনার কথা আমরা শুনছিলাম। সব মিলিয়ে তো আসলে এই চামড়ার সাথে সরাসরি বিক্রির সাথে আপনি জড়িত। কেমন দাম পেলেন, আসলে পুরো ব্যবস্থাপনা কেমন ছিল? আপনার পর্যবেক্ষণ, আপনার বিশ্লেষণ জানতে চাই। ব্যবস্থাপনা সবই ঠিক ছিল, ভালো ছিল, কিন্তু আমার অবজারভেশন সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা আপনার দাম নির্ধারণ করে দিয়েছে। এই দামটা 1350 টাকা পার পিসে। বেসিক্যালি পিসে কিন্তু চামড়া বিক্রি কিনি হয় না, স্কোয়ার ফিটে হয়। এখন বিষয়টা হচ্ছে 2015-র আগে আমাদের 3 সমিতির সমন্বয় করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন এবং বিএইচএসএম, মানে কাঁচা চামড়ার যে বিখ্যাত ফেমাস যে আড়তগুলো, এটা সমন্বয় করে রেটগুলো বেঁধে দেওয়া হতো। তো আমরা ব্যবসাটা বেসিক্যালি পরিচালনা করে থাকি বিধায় রেটগুলো আমাদের উপরে ন্যস্ত করা হইতো। কিন্তু 2015-র পরে চিত্রটা হচ্ছে যে কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি, ট্যারিফ কমিশন সহকারে তারা জয়েন্টলি এই রেটগুলো নির্ধারণ করে দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে একটু রেট নিয়ে ধূম্রজাল এবং হ্যাসেল পোহাইতে হয়েছে। যদিও গভর্নমেন্টের নির্ধারিত দামে বিক্রি কিনি হয়নি। এবং আপনি জানেন 2019-20 থেকে করোনা কাল, কোভিড এর সময় থেকে শুরু করে এই চামড়ার যে বিপর্যয়, এটা আর ঘুরে দাঁড়াইতে পারেনি। যাই হোক, 2020, 21, 22, 23-এর পরিসংখ্যান যদি দেখবেন রেটের, তাহলে এই বছর হুট করে বাড়িয়ে দেওয়ার কোনো যুক্তিকতা ছিল না, যেহেতু ওই দামেই বিক্রি কিনে হয় না। 500, 600
আপনি 22-23-এ দেখেছেন যে 200-250 টাকাও বিক্রি হয়েছে, 100 টাকাও বিক্রি হয়েছে। এই জিনিসগুলো যদি মাথায় রেখে আমরা দামটা নির্ধারণ করতাম অনেক ভালো হইতো। আবার পাশাপাশি যে গভর্নমেন্টের পক্ষে থেকে, ইন্টেরিয়াম গভর্নমেন্টের পক্ষে থেকে তাদের যে চিন্তা চেতনা ভাবনা ছিল, তাদের ভাবনাটা ছিল এরকম যে গরিবের হক এতিমের হক মনে করে যে চামড়াটা একটু বেশি দামে বিক্রি কিনে হইলে হয়তো বা তাদের হক এবং ন্যায্য হিস্সাটা বুঝে পাবে এরকম। আসলে গরিবের হক আর এতিমের হক নিয়ে তো এক্সপোর্ট হয় না, এক্সপোর্ট তো ভিন্ন জিনিস। আপনি আমাদের লেদার চামড়ার ব্যবসাটা এক্সপোর্ট ওরিয়েন্টেড থাকলেও পুরাটাই এক্সপোর্ট ওরিয়েন্টেড, তারপর ইন্টারন্যাশনাল মার্কেটের উপর নির্ভর করে ব্যবসাটা পরিচালনা করতে হয়। ইন্টারন্যাশনাল বাজার বেড়ে গেলে বাংলাদেশে বেড়ে যায়, কমে গেলে এখানেও কমে যায়। সার্বিক পরিস্থিতি আমাদের যে টার্গেট ছিল আমাদের কাঁচা বাজারে, বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন 100 বছরের পুরাতন মার্কেট, এটা একটা ঐতিহ্য ধারক বাহক বলে মনে করি। এরপরেও চামড়া ঐতিহ্যবাহী ব্যবসাকে পরিচালনার জন্য এনলিস্টেড সব আড়তদার তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেছেন চামড়াকে প্রিজার্ভ করার জন্য, বাঁচানোর জন্য। ক্যাশের সংকট ছিল, টাকার সংকট ছিল। তারপর রাত্রে বেশি দেরি করে 5টা 6টা বাজিয়ে দিয়ে পিক আপ ভ্যান গুলো চামড়াগুলো এনেছে, কে জেনে শুনে তার পুঁজি হারাবে, ক্যাপিটাল শূন্যতায় ভুগবে, এটা তো কেউ করে না। তাই জেনে শুনে এই চামড়াগুলোকে অনেকে নিতে পারেনি। উপরন্তু চামড়ার উপরে আরো কিছু ঘটনা আছে, পক্স আছে, টিক্স আছে, চামড়া কিছু ব্যাধি আছে, এটা আপনাদের এক্সপ্লেন করা যাবে না। যারা চামড়া ব্যবসা বুঝে তারাই বুঝতেছে। এই সমস্ত কারণেও চামড়া কিছু কিছু নেওয়া হয়নি। ইভেন 8-10 ঘন্টার ভিতরে প্রিজার্ভ করার বিধান থাকলেও এটা 15-16-18 ঘন্টায় চামড়াগুলো এসেছে। এই কারণে অনেক আড়তদার এটা রিস্ক নেয়নি, এই কারণে একটু বেহাল দশাও অর্থাৎ হয়েছে। নানামুখী বিষয় এবং ছিল যেগুলো আপনার পর্যবেক্ষণ উঠে এসেছে। নিশ্চয়ই আমরা আপনার কাছে ফিরবো পরবর্তীতে। শাহিন আহমেদ, আপনার কাছে এবার যে প্রশ্নটি রাখতে সেটি হচ্ছে, এই যে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রণোদনা সুবিধা সহ নানা সরকারি উদ্যোগের পরও বলা হচ্ছে এতিমখানা ও মাদ্রাসাগুলো চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। আসলে আপনার পর্যবেক্ষণ কি বলে, কারণটা কি? ধন্যবাদ। আসলে আমার যে পর্যবেক্ষণ সেটা হলো যে ট্যানারি মালিকরা কিন্তু ঢাকার শহরের যে মাদ্রাসা এতিমখানাগুলো আছে সেইগুলোর চামড়া সংগ্রহ করেছে ইতিমধ্যে। গুলোতে 4 লাখ পিস আপনার পশুর চামড়া আপনার এসেছে সাভার শিল্পনগরীতে, এবং পাশাপাশি হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে পোস্টার সেখানে প্রায় 80,000 পিস বা 1 লাখ পিস চামড়া মজুদ আমরা জেনেছি। এবং সাভার যে আড়তগুলো আছে এবং আমিন বাজার সহ সেখানে প্রায় 1 লক্ষ পিস চামড়া মজুদ আছে। তো আমি মনে করি যে ঢাকার যে 8 লাখ থেকে 10 লাখ পিস চামড়া আপনার সরবরাহ, সেটা সরবরাহ কিন্তু এবছর কিন্তু খুব বেগ পেতে হয়নি, কারণ এইখানে ট্যানারি মালিকরাও আপনার এই চামড়াটা আপনার সঠিক সময়ে লবণ দিয়ে আপনার প্রিজার্ভ করেছে এবং কোয়ালিটিটা এনশিওর করেছে, এবং পাশাপাশি হাইড অ্যান্ড মার্চেন্টও তাদের দায়িত্ব পালন করেছে, তারা সেটা সঠিক সময়ে লবণ দিয়ে আপনার এটা প্রিজার্ভ করেছে। কিন্তু আমরা বিগত বছরে দেখেছি যে চামড়ার কিন্তু প্রায় 15 থেকে 20% চামড়া আপনার নষ্ট হয়, এবং সেগুলো আপনার কিন্তু খাসি এবং ছাগলের চামড়াটাই বেশি হয়। তবে এই বছর একটু ব্যতিক্রম হয়েছে। আর বিশেষত ঢাকার বাইরে যে চামড়া, সেটা হলো গিয়ে আমাদের যেটা জানা মতে প্রত্যেকটা বড় বড় মাদ্রাসা এতিমখানা আপনার লবণ পেয়েছে, এবং ইউএনওর মহোদয়রা, ডিসি মহোদয়রা মাঠ পর্যায়ে এটা মনিটর করে চামড়াটায় লবণ লাগানোর কার্যক্রম তারা সরাসরিভাবে প্রত্যক্ষ করেছে। সুতরাং আমি মনে করি যে এই বছরের ব্যবস্থাপনাটা ভালো ছিল। কিন্তু আপনার দেখা যায় যে টিপু ভাইয়ের কথা ধরে আমি বলতে চাই যে এই আপনি যদি চামড়াটাকে সঠিক সময়ে লবণ না দেন, আপনি যদি সেটা 15 ঘন্টা 20 ঘন্টা অতিবাহিত করেন, আপনি যদি মধ্যরাতে এসে আপনি যদি চামড়াটা বিক্রি করার চেষ্টা করেন, সেটার আপনি ন্যায্য মূল্য পাবেন না। এটির কারণ হলো যে এই যে 10-15 ঘন্টা যে অতিবাহিত হলো, এটার কারণে কিন্তু যে ওয়েদার আমাদের, সেই ওয়েদারে কিন্তু এই চামড়া নষ্ট হওয়া শুরু হয়ে যায়। সুতরাং যে কাঙ্ক্ষিত দামটা মৌসুমী ব্যবসায়ীদের পাওয়ার কথা, মধ্যরাতে এসে সেটা পায় না। এটার কারণেই কিন্তু আপনার দেখা গেছে যে বলছে যে অনেকেই আপনার মৌসুমী ব্যবসায়ীরা আপনার লসের সম্মুখীন হয়েছে। আমরা বারবার তাদেরকে সচেতনতা সৃষ্টি করেছি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা টিপিসি তৈরি করেছি, লিফলেট বিতরণ করেছি, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রচার করেছি। কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। তবে আমি মনে করি যে এই বছর তুলনামূলক চামড়া নষ্ট কম হয়েছে, এবং যদি কেউ দেখা যায় যে ফেসবুক বা ইউটিউবে আপনার দেখা যাচ্ছে যে নদীতে চামড়া ফেলে দিচ্ছে,
এইখানে আপনার কিছু অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এইখানে সরকারকে বিব্রত করার জন্য হয়তোবা আপনার এরকম আপনার কিছু জায়গায় এরকম দুই একটি ঘটনা ঘটেছে, তবে এটি বিচ্ছিন্ন ঘটনা। তবে সার্বিকভাবে আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ঢাকাতে সবচেয়ে সর্বোচ্চ আপনার পশু কুরবানি হয়েছে, এবং তারপরে চিটাগং হয়েছে, এবং রাজশাহী ডিভিশন হয়েছে। সবচেয়ে কম আপনার পশু কুরবানি হয়েছে সিলেট অঞ্চলে। তো আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য অনুযায়ী মোটামুটি আপনার এইবার কাঁচা চামড়ার সংরক্ষণ ব্যবস্থাপনা খুবই ভালো ছিল এবং এখনো হচ্ছে। আর আপনারা জানেন যে বাণিজ্য উপদেষ্টা কিন্তু সারা বাংলাদেশে বড় বড় আড়তগুলো, মোকামগুলোতে উনি পরিদর্শন শুরু করেছে। গত কয়েকদিন পূর্বে আপনার পোস্তাতে উনি পরিদর্শন করেছেন, এবং যশোরেও পরিদর্শন করেছেন, রংপুরও পরিদর্শন করেছেন। সুতরাং সার্বিকভাবে আমরা মনে করি যে এই বছর যদি আপনার সঠিকভাবে লম্বন দেওয়ার ফলে যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানাগুলো কিন্তু বার্গেনিং এর একটা জায়গা সৃষ্টি হয়েছে। অর্থাৎ তারা কম দাম কেউ চাইলেই সেই বিক্রি করতে করবে না, কারণ এইখানে 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ, যে সঠিক সংরক্ষণের যে পদ্ধতি, সেটা যদি করা যায় সেক্ষেত্রে হয়তো চামড়া মূল্যটা পাওয়া যায়। আপনার পর্যবেক্ষণ হচ্ছে সেটা। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরবো আপনাদের সাথে। দর্শক, বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতার সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংকের টালি খাতায়। আমাদের আলোচনার বিষয় যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে চামড়ার মুনাফা কার পকেটে। আমরা আসলে টিপু সুলতান, বিরতির পর আপনার সাথে আবারও ফিরতে চাই। বিরতির আগে আপনি আপনার বেশ কিছু পর্যবেক্ষণ তুলে ধরেছেন, নানা সঙ্গত অসঙ্গতির কথা বলেছেন। আসলে মুনাফাটা আসলে কোন জায়গায় যায়? আসলে আমরা যদি অনুষ্ঠানের টপিকটা নিয়ে সরাসরি প্রশ্ন করি, আসলে মুনাফাটা এখন শাহিন সাহেব আমার ইন ফ্রন্ট অফ মি, আমি তার সামনেই বলতে বাধ্য, যেহেতু আপনি জিজ্ঞাসা করতেছেন। শেষ ঠিকানাটা কিন্তু আপনার এক্সপোর্ট, শেষ ঠিকানা। আর আমাদের মধ্যস্বত্বভোগী যাদের বলা হয় আড়তদার ভাইরা এখানে আপনার যা আছে, এরা কিন্তু 30-35 টাকা বা সর্বোচ্চ 40 টাকা ফিক্সড এটা করে পার পিসে রেখে আমাদের ট্যানারিতে দিয়ে দেওয়া হয়। তো এখন ট্যানারির মধ্যে যে খরচ, ওদের তো ধরেন 60-65 টাকা স্কোয়ার ফিট কেনার পরে এটা 3 ডবল হয়ে যায়। আজকে আমাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, 3 ডবল হওয়ার কারণ কেমিক্যালের দামও কিন্তু বাড়তি অনেক বর্তমানে, এবং কত প্রকারের কেমিক্যাল লাগে এটা শাহিন সাহেব আরো ভালো বলতে পারেন। 100, 150, 200 প্রকারের, সোডিয়াম থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল এটাতে ইউজ হয়। 3 ডবল 4 ডবল বেড়ে যাওয়ার পর ফিনিশিং পর্যায়ে এক্সপোর্টের চিন্তাটা কিন্তু তাদের, এবং এক্সপোর্টের যত প্রস্তুতি তারাই নিয়ে থাকে। এক্সপোর্ট দ্যাট মিনস হচ্ছে সেল দিচ্ছে। তো সেল দেওয়ার পরে মানে কি লভ্যাংশটা আসতেছে এটা কিন্তু তারা ভালো বুঝে এবং ভালো জানে। তা আমাদের ধারণা আপনাদের মধ্যস্বত্বভোগীর হিসাবটা পেয়ে গেলেন। আর সিজনের ব্যবসায়ী তো 2 দিন ব্যবসা করে, এদের মধ্যে একটা ব্যাপার, 90% লোক লাভ করে যায়, 10% লুজার হইলেই অভিযোগের ভরাডুবি, অভিযোগ আর অভিযোগ। 10% লোককেও আমরা বলে থাকি যে এক্সপার্ট লোক দিয়ে একটা যে চামড়া বুঝে তাকে নিয়ে ব্যবসাটা পরিচালনা করো, 1-2 দিনে আর সমস্যা হবে না। সিজনাল ব্যবসায়ীর হিসাবটা পেয়ে গেলেন, আমাদের মধ্যস্বত্বভোগী আড়তদার হিসাবটা পেয়ে গেলেন। এখন হিসাবটা হচ্ছে গিয়া ফিনিশ লেদার যারা করে, এক্সপোর্ট যারা করে থাকে, শাহিন সাহেবরা, বিএফএল, এলএফইএ, ফিনিশ লেদার, তারা সমন্বয় করে এটা করে থাকে। তাদের কাছে কিন্তু মূল হিসাবটা যে বেসিক্যালি কত স্কোয়ার ফিটে কি লাভ হচ্ছে। আগে $1 60-70 সেন্টে জাপানে মাল বিক্রি হইতো, এটা কমে এসে এখন 70 সেন্টে মাত্র চামড়া বিক্রি চলে আসছে। এটারও কারণটা কি? বিশদ আলোচনা এটার উপরে শাহিন ভাই বলতে পারবে। নিশ্চয়ই শাহিন আহমেদ, আপনার কাছে আসলে টিপু সুলতান যে প্রশ্নটি রাখলেন সেটির প্রত্যুত্তর জানতে চাই। দেখুন, এইখানে বিষয়টি হলো যে ট্যানারি মালিকরা সরাসরি বাজার কন্ট্রোল করতে পারে না। আপনার যেহেতু ঢাকার কিছু চামড়া তারা সরাসরি কিনে, বাকি চামড়াগুলো কিন্তু আপনার কয়েক হাত বদল হয়ে আপনার আমাদের কাছে আসে। এইখানে গ্রাম পর্যায়ে থেকে আপনার যারা মৌসুমী ব্যবসায়ী, তারা হয়তোবা 20-50 পিস করে চামড়া সংগ্রহ করে, আবার তার হাত থেকে বদল হয়ে আপনার এটা কোরিয়াদের কাছে আসে। তারা সেটা 200-300 পিস আপনার সংগ্রহ করে ব্যাপারীদের কাছে দেয়। এই যে 3টা হাত এখানে বদল হয়, এইখানেই কিন্তু আপনার এই একটা গ্যাপ আপনার রয়ে যায়, 150-200 টাকা গ্যাপ। তো এইখানে দেখা যায় যে মৌসুমী ব্যবসায়ীরা এবং যারা ফরিয়া বা ব্যাপারী, তারা কিন্তু একটা বড় মুনাফা এখান থেকে করে তারপর আড়তে তারা দেয়, আড়ত থেকে আমরা কমিশন তারা পায় আড়তদাররা।
সামান্য এটা তো আমরা ওখান থেকে কিনে নিই এবং হাটগুলো থেকে আমরা কিনে নিই। তো এইখানে দেখা গেছে যে এই যে প্রক্রিয়ায় এইখানে কিন্তু একটা বড় গ্যাপ আপনার সৃষ্টি হয়, যার কারণে ট্যানারি মালিকরা কিন্তু সস্তায় কোনোভাবেই চামড়া ক্রয় করতে পারে না। আরেকটি বিষয় হলো যে আপনি একটা চামড়া প্রক্রিয়া করতে গেলে এক পিস চামড়ায় প্রায় ৮,০০০ টাকা পর্যন্ত আপনার খরচ আছে ফিনিশ লেদারে। তো এইখানে আমরা যে বর্তমানে যে মার্কেট চীন কেন্দ্রিক, সেখানে কিন্তু আমাদের $১.৫ অ্যাভারেজ বিক্রি ছিল, সেইখানে আজকে 60 থেকে 70 সেন্ট আপনার সেই বিক্রি চলে আসছে পার স্কোয়ার ফিটে। তো এইখানে আসলে আমি মনে করি যে এইখানে যে আপনার কস্ট আমাদের কমানোর কোনো সুযোগ নেই, কারণ আমরা যে আমদানি নির্ভর কেমিক্যাল দিয়ে আপনার ৩১% টিটিআই দিয়ে আমরা কিন্তু ডিউটি দিয়ে আমরা কেমিক্যালস ব্যবহার করছি, সুতরাং এইখানে আপনার একটা বড় খরচ আপনার কিন্তু রয়ে যায়। এই কারণে দেখা যাচ্ছে যে বর্তমানে কমপ্লায়েন্ট না হওয়ার কারণে ট্যানারি মালিকরা খুব একটা লাভবান হচ্ছে না। এইটা একটা বড় মুনাফা কিন্তু চাইনিজ যে বায়ার আছে বা সিন্ডিকেট আছে, তারা সিন্ডিকেট করে বাংলাদেশের চামড়ার বাজার দর নামাচ্ছে উঠাচ্ছে, এইভাবে করছে। তো আমরা মনে করি যে আমাদের এই যে চাইনিজ যে বাজার, এইটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, না হলে আপনার কেউই লাভবান হবে না, ট্যানারি মালিকরাও লাভবান হবে না, আড়তদারও হবে না, কাঁচা চামড়া ব্যবসায়ীরা হবে না। নিশ্চয়ই যে সিন্ডিকেটের কথাটা বলেছেন টিপু সুলতান, আপনার কাছে প্রশ্নটা রাখতে চাই। প্রত্যেকবার আমরা এই সপ্তাহে শুনে থাকি, প্রত্যেকবার চিত্র একই, অভিযোগ একই, আসলে কারণটা কি? মানে এই জায়গা থেকে আসলে পরিত্রাণটা হচ্ছে না কেন? দেখুন এইখানে টিপু সুলতান, টিপু সুলতান আপনি বলুন। এই সিজনাল ব্যবসায়ীর যে ব্লেম গেমটা 10-12 বছর ধরে তো বেশি বেশি হচ্ছে, এর আগেও ছিল। এখন আমি আপনাকে বলতে এবং বোঝাতে চেষ্টা করেছি, সেটা হচ্ছে 90% লাভ একদিনে করে যায়। 50,000, 80,000, 1 লাখ, 2 লাখ টাকাও কেউ রটা হাত বদল করে তারা কামিয়ে যায়। ভেরি গুড। যখন 10% লোক করতে পারে না, তখন কিন্তু এই ফলাভাবে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার কাছে আসে এবং অভিযোগটা করে। বেসিক্যালি কিন্তু আমরা বলে থাকি, আমরা হলদি ইয়ারে চামড়ার ব্যবসা করে থাকি, কিন্তু তারা অর্থাৎ কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে, নিশ্চয়ই সেগুলো ধাপে ধাপে নিশ্চয়ই বাণিজ্য উপদেষ্টা সেদিকেও